অবশেষে 2025 ব্যালন ডি'অর যোগ্য ব্যক্তির হাতেই উঠল। ফ্রান্স এবং পিএসজির ফরোয়ার্ড ওসমান দেমবেলের হাতে উঠেছে 2025 ব্যালন ডি'অর। এর আগে সবাই মোটামুটি ধারণা করে রাখছিল ওসমান দেমবেলে অথবা লামিন ইয়ামাল দুজনার একজনের হাতেই উঠবে 2025 ব্যালন ডি'অর। অবশেষে ওসমান দেমবেলের হাতেই উঠল ব্যক্তিগত এই বড় শিরোপা। তবে ব্যালন ডি'অর অনুষ্ঠানের একটা সিদ্ধান্ত সবাইকেই চমকে দিয়েছে, রাফিনিয়ার নাম্বার 5-এ থাকা। রাফিনিয়ার 5 নাম্বার পজিশনে থাকা এটা কেউ মেনে নিতে পারছেন না, কেননা একটা সময় ধরা হচ্ছিল রাফিনহা বা ওসমান দেমবেলে এদের মধ্যে কেউ একজন জিতবে ব্যালন ডি'অর। তবে ওসমান দেমবেলে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে রাফিনহা একটু পিছনে পড়ে যায়, কিন্তু তারপরও কি রাফিনহা টপ 3-র মধ্যে থাকার যোগ্য ছিল না? যেখানে 2024 মৌসুমে রাফিনহার পারফরমেন্স লামিন ইয়ামালের থেকে উজ্জ্বল ছিল, যেখানে লামিন ইয়ামাল ব্যালন ডি'অর র্যাঙ্কিংয়ে 2 নম্বরে অবস্থান করলেও রাফিনহার অবস্থান 5-এ। এটাই মেনে নিতে পারছেন অনেক ফুটবল বিশেষজ্ঞরা। 2024-25 মৌসুমে রাফিনহার পারফরমেন্স যদি দেখি, রাফিনহা 69টি ম্যাচে 26 গোল এবং 38 অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে সপ্ত ব্যালন ডি'অর জেতা ওসমান দেমবেলে ও লামিন ইয়ামালের পারফরমেন্স যদি দেখা যায়, লামিন ইয়ামাল 65 ম্যাচে 19 গোল এবং 24 অ্যাসিস্ট করেও ব্যালন ডি'অর র্যাঙ্কিংয়ে 2 অবস্থান করছে, আর ওসমান দেমবেলে 59 ম্যাচে 33 গোল এবং 13 অ্যাসিস্ট করে ব্যালন ডি'অর জিতেছেন। তাহলে এখানে কি রাফিনিয়ার সাথে অবিচার করা হয়নি? আচ্ছা, তারপরও ধরে নিলাম রাফিনহা ব্যালন ডি'অর র্যাঙ্কিংয়ের 1 এবং 2-এ থাকার যোগ্য না। পর রাফিনহা কি 3 নাম্বার পজিশন ডিজার্ভ করে না? যেখানে পর্তুগালের ভিতনিয়া 3 নাম্বার পজিশনে এবং মোহাম্মদ সালাহ 4 নম্বরে, আর তারপর রাফিনিয়ার অবস্থান। এখানে 2024 মৌসুমে কি ভিতনিয়া এবং মোহাম্মদ সালাহ রাফিনহার থেকে ভালো পারফরমেন্স করেছেন? এটা সত্যি রাফিনহার সাথে একটা অবিচার হয়েছে। 2024 মৌসুমে রাফিনহার যে পারফরমেন্স ছিল, তিনি ব্যালন ডি'অর র্যাঙ্কিংয়ের টপ 3